যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। তাহলে ব্রিদিং এবং এই রেসপিরেশন এটা সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ব্রিদিং, আর সেই সাথে সাথে জানতে হবে হোয়াট ইজ রেসপিরেশন। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা চলে যাব হোয়াট ইজ ব্রিদিং অ্যান্ড হোয়াট ইজ রেসপিরেশন এটা সম্পর্কে জানতে। তাহলে ব্রিদিং যে কথাটা, সেই কথাটা বেসিক্যালি যদি আসে তাহলে আমরা বুঝবো দুটো জিনিসকে আমরা মানে ডিনোট করছি, একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। এখন প্রশ্বাস বলতে বোঝাচ্ছে যে পদ্ধতিতে বাইরের বায়ু মানে বেসিক্যালি অক্সিজেনযুক্ত বায়ু আমাদের শরীরে প্রবেশ করে, আর নিঃশ্বাস বলতে বোঝাচ্ছে ফুসফুস থেকে যে বায়ু মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এখন প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুটোর মধ্যে ভুল হয়ে যায়, গুলিয়ে যায়। তাহলে যখন উচ্চারণ করব তখন কি হচ্ছে না, বাইরে বাতাসটা বেরিয়ে যাচ্ছে অলরেডি, তো সেইটা হচ্ছে বাতাস বেরিয়ে যাওয়ার সাথে সম্পর্কিত। ঠিক আছে, এখন আমরা যেটা আসছি সেটা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয়, কোষস্থ যে খাদ্যবস্তু আছে তা অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয় এবং তার মধ্যে থাকা যে স্থৈতিক শক্তি সেটা গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? মানে শ্বসন বেসিক্যালি কি হচ্ছে না, আমাদের খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে ভেঙে দিচ্ছে এবং তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদি উৎপন্ন করছে। এখন এই শ্বসন জিনিসটা কি, কোথায় ঘটে, কত ধরনের হয়, এসব নিয়ে আমরা নেক্সট তোমাদের ভিডিওতে আলোচনা করব। সেটা অবশ্যই একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নামই শ্বসন। তাহলে আজকে আমরা বেসিক্যালি ব্রিদিং এবং শ্বাস অঙ্গ এসব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে নেক্সট আসছে আমরা প্রাণীদের শ্বাস অঙ্গ। তাহলে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ বিভিন্ন রকম হয়। যেমন হচ্ছে প্রথমে অ্যামিবার কি হচ্ছে না, দেহতলের সাহায্যে মানে সমগ্র দেহতলের সাহায্যেই তারা শ্বাস প্রশ্বাস শ্বাসবায়ু গ্রহণ করে থাকে। তারপরে আসছি আমরা মানে সমস্ত দেহের ত্বকের সাহায্যে করে থাকে হচ্ছে কেঁচো। ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে করে থাকে আরশোলা। এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এই যে খণ্ডগুলো থাকে এই প্রত্যেকটা খণ্ডের অংশে অংশে একটা করে ট্রাকিয়া অবস্থান করে এবং যার মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে। আর ফুলকার সাহায্যে সবাই জানে রুই, কাতলা। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে কই মাগুরের, বুকলাং থাকে মাকড়সার। আর বহিঃফুলকা মানে বাইরের দিকে ফুলকাটা অবস্থান করে ব্যাঙাচির। আর ফুসফুস তো থাকে উভচর বা সরীসৃপ, তো ফুসফুস অবস্থান করে। আমরা বেসিক্যালি ফুসফুসের স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করব, তবুও এটা জেনে রাখা দরকার কারণ এখান থেকে যে কোনো সময়তে একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা মানুষের রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে। বানানটা ভুল আছে, লিখতে গিয়ে তাড়াতাড়ি টাইপ করতে ঠিক হয়নি, সিস্টেম হতো। যাই হোক, তো রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা 3টে ভাগে ভাগ করে আস্তে আস্তে পড়াটা এগোবো, নাহলে গুলিয়ে যাবে। তো রেসপিরেটরি সিস্টেমকে আমরা প্রথম 3টি ভাগে ভাগ করেছি, এক মানে পার্টে ভাগ করেছি। প্রথমটা নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাসাপথ, দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বাসনালী, আর থার্ড বা তৃতীয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বাস অঙ্গ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাসাপথ বা ন্যাসাল প্যাসেজ। ঠিক আছে, এখন এই নাসাল প্যাসেজকে আমরা 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, এই প্রথম ভাগটা হচ্ছে বহিরাসানন্দ আর দ্বিতীয় ভাগটা হচ্ছে অন্তরাসানন্দ। ঠিক আছে, আর তার মাঝখানে যে জায়গাটা থাকছে মানে বহির্নাসারন্ধ, মানে এইদিকে যদি বহির্নাসারন্ধ হয়, এটাকে যদি অন্তরাসানন্দ বলি, তার মাঝের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেই পোর্শনটাকে আমরা বলবো নাসা গহ্বর বা ন্যাজাল ক্যাভিটি। ঠিক আছে, এখন এই নাসার অংশ সম্পর্কে বেশি কিছু বলার নেই, তাদেরকে এক্সটার্নাল নেয়ার্স বলা হয়ে থাকে। সেটা এটা হচ্ছে একজোড়া হয়ে থাকে অবশ্যই আমরা জানি, এবং নাসিকার বাইরের দিকে অবস্থান করে, এবং যেটা ভেতরের দিকে নাসা গহ্বরে উন্মুক্ত থাকছে। কারণ নাসারন্ধ্রের বহির্নাসারন্ধ্রের পরেই কোন পোর্শনটা পাবো সেটা হচ্ছে নাসা গহ্বর, তারপরে ওটা উন্মুক্ত থাকছে নাসা গহ্বরে। এখন আমাদের যেটা নিয়ে পড়তে হবে, আলোচ্য বিষয় হচ্ছে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। এবং নেজাল ক্যাভিটি নেজাল সেপ্টাম দ্বারা পৃথক থাকে, কারণ আমাদের তো একজোড়া নাকের ফুটো থাকে, তাহলে দুটো নাকের ফুটোর মাঝখানে দুদিকে দুটো গহ্বর থাকে, সেটা নেজাল সেপ্টাম দ্বারা পরস্পরের থাকে পৃথক থাকে। ঠিক আছে, এরপর এই নেজাল গহ্বরের প্রথম, মাঝের এবং পেছনের দিকে স্তর অনুযায়ী 3 ভাগে তাকে ভাগ করা যায়।
প্রথম ভাগটা হচ্ছে ভেস্টিবুলার অঞ্চল বা ভেস্টিবুলার রিজিয়ন, এখানে লেখা আছে ভেস্টিবুলার রিজিয়ন, ঠিক আছে। তাহলে ভেস্টিবুলার রিজিয়নটা কি না, বেসিক্যালি এর ভেতরের দিকে একটা চর্মের বা চামড়ার আস্তরণ থাকে এবং এখানে রোম থাকে। রোম থাকার কারণ কি, বাইরের থেকে ধূলিকণা বা বিভিন্ন যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো যাতে সচরাচর ডাইরেক্টলি নাকে না ঢোকে, ওই রোম থাকলে কিছু আটকে পড়ে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে রেসপিরেটরি রিজিয়ন, ঠিক আছে, বা শ্বাস অঞ্চল। এই রিজিয়নে কি থাকছে, মিউকাস কোষ এবং সেরাস কোষ থাকছে। তাহলে এই মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হচ্ছে এবং সেরাস কি করছে, সেরাস কোষ থেকে কিছু জলীয় তরল পদার্থ ক্ষরণ করছে এবং এইগুলো কি করছে, এই রিজিয়নটাকে শীত তাপ নিয়ন্ত্রিত রিজিয়ন বা এয়ার কন্ডিশন রিজিয়ন অফ আওয়ার নোজ বলা হয়, ঠিক আছে। তাহলে এর কাজ কি হচ্ছে, শ্বাসবায়ুকে আর্দ্র করছে, উষ্ণ করছে এবং আরো পরিশ্রুত করছে, তারপরে সেটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে। এবং নাসা গহ্বরের পেছনের দিকে যে পার্ট, সেই পার্টটাকে আমরা দিচ্ছি অলফ্যাক্টরি রিজিয়ন বা অলফ্যাক্টরি অঞ্চল নাম, কারণ এই অঞ্চলে অলফ্যাক্টরি এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে। এখন এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামে কি থাকে না, ঘ্রাণ নিতে সহায়তা করে, তাই এই অঞ্চলটার নামও হয়ে গেছে অলফ্যাক্টরি রিজিয়ন, ঠিক আছে। এরপরে আসছি আমরা নাসাল ক্যাভিটি হয়ে গেল, এরপরে আসছি অন্তনাসারন্ধ্র সম্পর্কে। তাহলে কি হলো, বহির্নাসারন্ধ্র হয়ে গেছে, ন্যাসাল ক্যাভিটি হয়ে গেছে, এরপরে আসছি অন্তনাসারন্ধ্র। অন্তনাসারন্ধ্রটা কি হয় না, ন্যাসাল ক্যাভিটির ঠিক পরবর্তী অংশ, যার মধ্য দিয়ে নাসা গলবিলীয় ফ্যারিংস অঞ্চল মানে হচ্ছে ন্যাসো ফ্যারিংস অঞ্চলে এটা উন্মুক্ত হয়, মানে এই ফ্যারিংস রিজিয়নে উন্মুক্ত হচ্ছে, ঠিক আছে। এরপরে আসছি আমরা গলবিল রিজিয়ন। তো গলবিল হচ্ছে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যাসোফ্যারিংস রিজিয়ন এই জায়গাটা, তারপরের যে রিজিয়নটাকে বলে ওরোফ্যারিংস রিজিয়ন এবং ল্যারিঙ্গোফ্যারিংস রিজিয়ন, এই তিন ভাগে ভাগ করা যায় গলবিল রিজিয়নকে, বোঝা গেল। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালী, ঠিক আছে। এই শ্বাসনালীকে পড়তে গেলে আমাদের কয়েকটা ভাগে পড়তে হবে। প্রথমে পড়তে হবে ল্যারিংস, তারপর পড়তে হবে ট্রাকিয়া, তারপর পড়তে হবে ব্রঙ্কাস, এন্ড তারপর পড়তে হচ্ছে ব্রঙ্কিওলস, ঠিক আছে, ব্রঙ্কিওলস। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ল্যারিংস। তাহলে হোয়াট ইজ ল্যারিংস বা স্বরনালী, স্বরনালী। এখন দেখা যাচ্ছে কি, এটা যদি মানুষের ডাক হয়, এটা যদি মুখ গহ্বরের পথটা হয়, ছবি খুব বাজে আঁকি, ঠিক আছে, এটা যদি মুখ গহ্বরের পথটা হয় এবং এই জায়গাটা যদি গলা হয়, প্রথম দিকে এটা ধরলো নাক, নাকের নাসারন্ধ্র ধরে নিলাম আমি মোটামুটি, এই জায়গাটা এরকমভাবে চলে আসছে, এদিকটা হচ্ছে তোমার খাদ্যনালী, ঠিক আছে, এদিকটা কিন্তু আসছে খাদ্যনালী, এই জায়গাতে যুক্ত হচ্ছে, এটা খাদ্যনালী চলে গেল, এটা হচ্ছে স্বরনালী। তাহলে এই যে জায়গাটা, এই যে রিজিয়নটা, এটা কি হচ্ছে নাসারন্ধ্র এবং নাসারন্ধ্রের পথে আগে যেটা বললাম নাসারন্ধ্র, এটা নাসিকা গহ্বর, ঠিক আছে। এরপরে এই যে পোর্শনটা মুখ থেকে আসছে সেই রিজিয়নটাকে কি বলবো আমরা, নাম দেবো মুখবিবর, ঠিক আছে, মুখবিবর থেকে আসছে। মুখবিবর থেকে নেমে যে রিজিয়নটা এদিকে আসছে, মানে মানুষের গলার এই জায়গাটা দেখবে উঁচু মতো দেখতে লাগে, এই যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে আমরা বলবো স্বরনালী, ঠিক আছে, স্বরনালী। দেখা যাচ্ছে কি, হ্যাঁ স্বরনালী। এখন স্বরনালী এই কথাটাকে শুনতে অভ্যস্ত নই, আমরা কি শুনি না অ্যাডামস আপেল। তাহলে অ্যাডামস আপেল কাকে বলবো, কি বলবো, অ্যাডামস আপেল, অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে, এই রিজনটাকে বলে, বা একে বলা হয় শব্দ ভয়েস বক্স, ভয়েস বক্সও বলা হয়। তাহলে এর কাজ কি হয় না, এটা যখন বয়স সন্ধিকাল হয়, বয়স সন্ধিকালে কি হয় না, ফিমেলদের তুলনায় মেলদের তার গঠনটা বেশি উন্নত হয় এবং আকার স্থূল হয়, সেই কারণে কি হয় পুরুষদের গলার স্বর ভারী হয়, ঠিক আছে।
এখন এই যে ল্যারিংস, এই ল্যারিংস এটা মুছছি, হ্যাঁ আমরা এখন ল্যারিংস নিয়ে আলোচনা করছি, পরে ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিয়ালস নিয়ে আলোচনা করব। তাহলে ল্যারিংসের ভাগগুলো আমাদের জানতে হবে, কিছু পার্ট আছে। তা প্রথম পার্টটা হচ্ছে গ্লটিস। কি পার্ট? প্রথম পার্ট হচ্ছে গ্লটিস। গ্লটিসকে কি বলে? শ্বাস ছিদ্র, শ্বাস ছিদ্র, ঠিক আছে। গলবিল যে ছিদ্র দ্বারা এই যে নাকটা ছিল এখান থেকে এসেছিল এবং এইদিকে একটা এসেছিল, এখানে আমি কি গেছিলাম একটা কানেকশন বিহীন রিজিয়ন, এই জায়গাটা তো গলবিল, বোঝা গেল কি? এটা ঠিক আছে। তাহলে এই জায়গাটা গলবিল, গলবিলটা দেখো যুক্ত হচ্ছে কার সাথে? ল্যারিংসের সাথে। এটা ল্যারিংস রিজিয়ন, এটা গলবিল রিজিয়ন, এটা হচ্ছে তোমার নাসারন্ধ্র আসছে এবং এটা ল্যারিংস রিজিয়ন। তাহলে একটা ছিদ্র দ্বারা পরস্পরের সাথে যুক্ত এই যে রিজিয়ন, সেই রিজিয়নটাকে কি বলবো না? গ্লটিস। গ্লটিস, ঠিক আছে, একে বলবো আমরা গ্লটিস রিজিয়ন। এরপরে আসছি ল্যারিংসের তরুণাস্থি। 2 নম্বর পয়েন্টে আসছি ল্যারিংসের তরুণাস্থি। 2 নম্বর হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে। এই তরুণাস্থিগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের 6 ধরনের হয়ে থাকে। তাহলে এই 6 ধরনের তরুণাস্থিগুলো দেখাতে গেলে আমাদের একটা ছবি দেখাতে হবে, ঠিক আছে। তাহলে সেই ছবিটা দেখিয়ে আমি বোঝালে মনে হয় জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। প্রথমে যে তরুণাস্থিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এপিগ্লটিস। ভিডিওটা দেখো একদম উপরের দিকের যে রিজিয়নটা, এই যে এইখানটাতে পেনের দাগটা আছে, তাকে বলবো এপিগ্লটিস। এখন এই এপিগ্লটিসের কাজটা কি হয়? এপিগ্লটিস কি করছে বেসিক্যালি, যখন আমরা খাদ্য গলদকরণ করি তখন খাদ্যনালীর মধ্যে দিয়ে এটা নামে, তাহলে ল্যারিংসে যদি এটা ঢুকে যায় তাহলে আমাদের প্রবলেম হবে। সেই জন্য কিছুতেই এটা ল্যারিংসে ঢুকতে দেওয়া চলবে না। সেই জন্য ওখানে একটা কি বলবো ঢাকনার মতো কাজ করে, যখন আমরা খাই তখন ওই জায়গাতে ল্যারিংসের রিজিয়নটাকে ঢাকা দেয়, যে জায়গাতে ল্যারিংসের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এরপরে আসছে দেখো এই যে রিজিয়নটা, এই যে হলুদ মতো, এটা থাইরয়েড তরুণাস্থি থাকে, এই রিজিয়নটাকে বলবো থাইরয়েড তরুণাস্থি, ঠিক আছে, থাইরয়েড তরুণাস্থি এই রিজিয়নটাকে বলবো। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্রিকয়েড তরুণাস্থি। ক্রিকয়েড তরুণাস্থিটা কোথায় থাকছে? ঠিক থাইরয়েড অস্থির নিচের দিকে এই যে রিজিয়নটা দেখা যাচ্ছে, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলবো আমরা ক্রিকয়েড লিগামেন্ট বা তরুণাস্থি রিজিয়ন, ঠিক আছে। এই দিকে এটা গেল এই দিকের পার্টটা। এখন আমরা এইটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে যদি আমরা ভেতরের দিকটা দেখি তখন ভেতরের দিকে আমরা এদিকে দুটো দেখো ত্রিভুজের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজের মতো স্ট্রাকচার, তাদেরকে কি বলবো? অ্যারিটিনয়েড তরুণাস্থি। কি বলবো? অ্যারিটিনয়েড তরুণাস্থি, ঠিক আছে। তাছাড়া এই অ্যারিটিনয়েড তরুণাস্থির সাথে আরও 2 ধরনের তরুণাস্থি থাকে, যেটাকে বলে কর্নিকুলার তরুণাস্থি এবং কিউনিফর্ম তরুণাস্থি। এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট এখানে যে তরুণাস্থিটা কাজ করবে সেটা হচ্ছে তোমাদের এপিগ্লটিস। হোয়াট ইজ এপিগ্লটিস এবং এপিগ্লটিসের কাজ কি, এসব দিতেই পারে, ঠিক আছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো যে হাইওয়েড অস্থি। এটাও কিন্তু কি হচ্ছে আমাদের শরীরের যে ল্যারিংসের একটা পার্ট, কি না? হাইওয়েড অস্থি বা হাইওয়েড অস্থি। দেখো এইখানে একদম উপরের দিকে এপিগ্লটিসের ঠিক নিচে যে একটা কি বলবো হালকা অরেঞ্জ কালারের যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটাকে আমরা হাইওয়েড অস্থি বলবো, ঠিক আছে, হাইওয়েড অস্থি। আর থাইরয়েড পর্দা মানে বুঝতেই পারছো, থাইরয়েড যে রিজিয়নটা আছে, থাইরয়েড অস্থিকে যে পর্দা দ্বারা ঢেকে রাখে তাকে বলবো আমরা থাইরয়েড পর্দা, ঠিক আছে। এরপরে আসছি ল্যারিঞ্জিয়াল লিগামেন্ট এবং পেশি। ল্যারিংসে বিভিন্ন ধরনের কার্টিলেজিয়াস লিগামেন্ট অবস্থান করে। এগুলোর কাজ কি না? ল্যারিংসের সঞ্চালনে সহায়তা করছে, ঠিক আছে, ল্যারিংসকে মেনলি সঞ্চালন করতে সহায়তা করছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ভোকাল কর্ড, ঠিক আছে। ল্যারিংসেরই আরেকটা পার্ট কি বললাম? ভোকাল কর্ড, ভোকাল কর্ড, ঠিক আছে। এই ভোকাল কর্ডটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ ভোকাল কর্ড। এটা 2 জোড়া থাকে, 2 পেয়ার, ঠিক আছে। এখন কি হচ্ছে, ভোকাল কর্ডগুলির পশ্চাৎ অংশ ল্যারিংসের প্রাচীরের সংলগ্ন থাকে, মানে ল্যারিংস থেকে এগুলো তৈরি হয়,
এবং অগ্রভাগে ল্যারিংসের গ্রহণের দিকে ঝুলে থাকে, মানে ল্যারিংস রিজিয়নে থাকে। এই ওপরের দিকে ওয়ান পেয়ারকে বলছে, আমরা বলবো ফলস ফলস ভোকাল কর্ড, আর ওয়ান পেয়ারকে বলবো যে কি না ট্রু ভোকাল কর্ড। ঠিক আছে, তাহলে এই ভোকাল কর্ডের যদি কম্পন তৈরি হয়, এই কম্পনের ফলেই কিন্তু আমরা কথা বলতে পারি বা শব্দ সৃষ্টি হয়, এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গা থেকে ভোকাল কর্ডটা ইম্পর্টেন্ট রইল, আর তরুণাস্থির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এপিগ্লটিস। বোঝা গেল? এরপরে আমরা যেটা আসছি সেইটা হচ্ছে যে শ্বাসনালীর আমরা 2 নম্বর পার্ট, 2, 3 এবং 4 নম্বর পার্টটা মোটামুটি একসাথেই আলোচনা করব। ঠিক আছে, এই শ্বাসনালীরই। তো শ্বাসনালীর এই 2, 3, 4 পার্টটাকে প্রথমে আসছি ট্রাকিয়া। ঠিক আছে, এই যে শ্বাসনালীটা নামলো, সেই শ্বাসনালীর যে পার্ট যেটা এখনো দুটো শাখায় ভাঙেনি। ঠিক আছে, এরপরে গিয়ে দুটো শাখায় ভাঙছে এবং এটা দুদিকে ফুসফুসে গিয়ে যুক্ত হচ্ছে। ঠিক আছে, দুদিকে ফুসফুসে গিয়ে যুক্ত হচ্ছে। এখন এই যে রিজিয়নটা, সেটাকে আমরা কি বলবো? ট্রাকিয়া। ঠিক আছে, একে বলবো ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে তোমার কতগুলো ট্রাকিয়াল, এই যে এগুলো এঁকেছি সেটা হচ্ছে ট্রাকিয়াল রিং, এগুলো অসম্পূর্ণ। ঠিক আছে, অসম্পূর্ণ ট্রাকিয়াল রিং দ্বারা তৈরি হয়ে থাকে, তাই এগুলো দেখতে ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, মানে পুরো নালীটাকে কিন্তু ঘিরে থাকছে না। এখন নালীটাকে এরকম ভাবে এই রিংগুলো থাকছে, যুক্ত থাকছে বলে নালীটা কিন্তু কখনো চুপসে যায় না। এখান থেকে কোশ্চেন আসে যে ট্রাকিয়া কেন কখনো চুপসে যায় না, বিকজ না অবস্থিত করছে না ট্রাকিয়াল রিং। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং এর মধ্যে মিউকাস নিঃসরণকারী গবলেট কোষযুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড রোমোস এপিথেলিয়াম থাকছে। কেন থাকছে না, এর মধ্যে যদি মিউকাস থাকে তাহলে মিউকাসের মধ্যে আবার ধুলো বালি যেগুলো এক্সট্রা ঢুকে পড়েছে, সেগুলো এইখানে যা ফুসফুসে যাওয়ার আগে এখানে আটকে পড়বে, এর ভেতরে আটকে পড়বে। ঠিক আছে, তাই এটা মেন কারণ। এরপরে আসছি আমরা ক্লোম শাখা। ঠিক আছে, বা ব্রঙ্কাস। ট্রাকিয়া দেখো একটা টাইম পরে এসে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এদের প্রত্যেকটাকে আমরা কি বলবো? ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাস। এরপরে এই ব্রঙ্কাসগুলো নানাভাবে বিভক্ত হয়ে গিয়ে আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে গেছে এবং ফুসফুসের ভেতরে ঢুকেছে। তাহলে এখন আমি এই দিকটা মুছে দিয়ে এখানটাতে আমি এটা স্ট্রাকচারটা আঁকছি। ঠিক আছে, এটা কিন্তু ফুসফুসের ভেতরে ঢুকছে। ঠিক আছে, তাহলে ফুসফুসে প্রবেশের পর এই যে ব্রঙ্কাসগুলো নানা শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে। ডান দিকের মানে বেসিক্যালি এই দিকের যখন ফুসফুসে ঢোকে তখন 3টি শাখায় বিভক্ত হয় এবং বাম দিকেরটা 2টো শাখায় বিভক্ত হয়। ঠিক আছে, এবং কি হচ্ছে এদেরকে কি বলবো আমরা? এদেরকে বলবো সেকেন্ডারি ব্রঙ্কাস। কি নাম দেবো? সেকেন্ডারি ব্রঙ্কাস। ঠিক আছে, এবং সেগুলো আবার ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে, তাদেরকে বলবো টারসিয়ারি ব্রঙ্কাস। ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে, তাদেরকে বলবো টারসিয়ারি ব্রঙ্কাস। কি নাম দেবো না? টারসিয়ারি ব্রঙ্কাস। ক্লিয়ার? এবং এই প্রতিটি টারসিয়ারি ব্রঙ্কাস আবার ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে। এই টারসিয়ারি ব্রঙ্কাসের যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় ভাঙছে, এদের প্রত্যেকটিকে আমি কি নাম দেবো? নাম দেবো হচ্ছে ব্রঙ্কিওল। OLE, ব্রঙ্কিওল। তাহলে কি পেলাম? ট্রাকিয়া পেলাম। ট্রাকিয়া কি করছে? ভেঙে যাচ্ছে কোথায়? ব্রঙ্কাস দিয়ে ফুসফুসে ঢুকছে, ফুসফুসে ঢুকে সেকেন্ডারি ব্রঙ্কাস তৈরি করছে। এই সেকেন্ডারি ব্রঙ্কাসগুলো কি করছে? টারসিয়ারি ব্রঙ্কাস তৈরি করছে। এই টারসিয়ারি ব্রঙ্কাস আবার ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভেঙে ব্রঙ্কিওল তৈরি করছে। এরপরে আমরা এই ব্রঙ্কিওল নিয়ে পড়বো। ঠিক আছে, সেজন্য এটা মুছে ফেলতে হবে। ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলটার থেকে কি হচ্ছে না, এঁকে ফেললাম ব্রঙ্কিওল। প্রত্যেকটা ব্রঙ্কিওল, একটাই ব্রঙ্কিওল আঁকছি, এদিকেও গেছে।
এরকম ভাবে গিয়ে একটা রিজিয়ন এসেছে, সেখানে হচ্ছে এরকম ভাবে কতগুলো গোল গোল আঙুরের থোকার মতো রিজিয়নে এসে মিলিত হয়েছে। এগুলো তাহলে কি? ঠিক আছে, এই উপক্রম শাখা বা ব্রঙ্কিওল গুলো কি হচ্ছে সব শ্বসন উপক্রম শাখা বা রেসপিরেটরি, বাবা বাংলাটার থেকে ইংরেজিটা অনেক বেশি সুবিধা, রেসপিরেটরি ব্রঙ্কিওলস গঠন করছে। ঠিক আছে, এবং অ্যালভিওলার ডাক্ট তৈরি করছে। এই যে এই রিজিয়নটাকে বলবো শ্বসন ব্রঙ্কিওল বা রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল। এবং তারপরের যে রিজিয়নটা, মানে যে রিজিয়নটা ঢুকছে এখানে, সেই জায়গাটাকে আমরা বলবো অ্যালভিওলার রিজিয়ন বা অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডিউসিটি ডাক্ট। তাহলে কোথায় ঢুকছে না, অ্যালভিওলার এই যে রিজিয়নটাকে তাকে বলবো অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার এসএসি স্যাক, এবং প্রত্যেকটাকে বলবো অ্যালভিওলি, অ্যালভিওলি। ঠিক আছে, তাহলে আলটিমেট তাহলে কি হলো না, প্রথমে ঢুকলো ট্রাকিয়া, ট্রাকিয়ার থেকে ব্রঙ্কাস, দেখা যাচ্ছে কি ব্রঙ্কাস। এবার ব্রঙ্কাস তো সেকেন্ডারি টার্সিয়ারিতে ভাঙছে, সেটা নিয়ে আমি আর বলছি না, সেকেন্ডারি টার্সিয়ারি হচ্ছে। সেই ব্রঙ্কাস থেকে কি হলো না, আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভেঙে গেল, তাদেরকে বলবো ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল গুলো কি হচ্ছে অ্যালভিওলার ডাক্টের মধ্য দিয়ে গিয়ে থোকা থোকা আঙুরের মতো থোকা থোকা রিজিয়নে যুক্ত হচ্ছে, তাকে বলবো অ্যালভিওলার স্যাক। এই অ্যালভিওলার স্যাকের মধ্যে এক একটাকে বলবো অ্যালভিওলি। এই অ্যালভিওলি রিজিয়নে রক্তচালক অনেক বেশি থাকে, সেই জন্য O2 এবং CO2 আদান প্রদান ইজিলি হয়ে থাকে। তাহলে এই যে এইখান থেকে এই পুরো রিজিয়নটা কিন্তু ঘটছে ফুসফুসের মধ্যে। ক্লিয়ার? এই হচ্ছে এর আমাদের যে পাইপ থাকছে বা ট্রাকিয়া, বায়োক্লোম শাখা, এদের গঠন গেল। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফুসফুসের গঠন। এরপরে আসছি আমরা ফুসফুসের গঠন। এক জোড়া ফুসফুস থাকে আমরা জানি, ট্রাকিয়ার থেকে ব্রঙ্কাস ব্রঙ্কিওল হয়ে ঢুকে গেল। এখন ফুসফুসকে বাইরের থেকে দেখছি, ফুসফুসকে যখন বাইরের থেকে দেখছি তখন দেখছি আমরা এদিকে ডান ফুসফুসটা বাম ফুসফুসের থেকে অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি ডান ফুসফুসের একটা, দুটো, তিনটে খণ্ড, আর বাম ফুসফুসের একটা আর দুটো খণ্ড। ঠিক আছে, এবং এই জায়গাতে একটা নচ অবস্থান করছে। তাহলে কি আমরা জানি হৃৎপিণ্ডটা সবসময় বাম দিকে থাকে, একটু বাম দিক ঘেঁষে থাকে, তাহলে এই রিজিয়নটাতে হৃৎপিণ্ড থাকে, তাই এর নাম কি দেবো আমরা, কার্ডিয়াক নচ। ঠিক আছে, কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ। ঠিক আছে, এরপরে আমরা আসছি বাম ফুসফুসটা নিয়ে আগে আলোচনা করছি। বাম ফুসফুসটি কি হচ্ছে না, একটি অবলিক ফিসার দ্বারা দুটি খণ্ডে অবলিক, এই যে অবলিক, অবলিক কেমন দেখতে হয় এরকম, তো আমরা এইরকম দেখো অবলিক একটা ফিসার দ্বারা এই ফুসফুসটা দুটো ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে, যেটাকে সুপিরিয়র লোব বলবো, এটাকে বলবো ইনফিরিয়র লোব। আর ডান ফুসফুসটি একটি হরাইজন্টাল ফিসার থাকে এবং একটি অবলিক ফিসার থাকে। এটা হচ্ছে হরাইজন্টাল ফিসার মানে অনুভূমিক ভাবে, আর একটা হচ্ছে অবলিক ফিসার। ঠিক আছে, এইভাবে তিনটে লোব তৈরি করে। উপরের দিকটাকে বলবো সুপিরিয়র লোব, সুপিরিয়র লোব, সুপিরিয়র লোব। এটাকে বলবো মিডিল লোব, মিডিল লোব, আর এটাকে বলবো ইনফিরিয়র লোব। ঠিক আছে, এই হচ্ছে ফুসফুসের স্ট্রাকচার। এখন এই যে ফুসফুস, সেই ফুসফুস আমি একটাই আঁকছি, এইরকম দেখতে হয়। ঠিক আছে, মোটামুটি হবে। তো এই ফুসফুসের যে আবরণ দ্বারা ঢাকা থাকছে তাকে, তার নাম হচ্ছে প্লুরা। কোশ্চেন আছে এখন, প্লুরার বাইরের দিকে স্তর যেটা, সেটার নাম হচ্ছে প্যারাইটাল, সব জায়গাতেই হয়। আর ভেতরের দিকে স্তরের নাম হচ্ছে ভিসেরাল। ঠিক আছে, আর এই মধ্যবর্তী যে জায়গাটা থাকছে সেই জায়গাটাকে প্লুরাল ক্যাভিটি বলে, প্লুরাল ক্যাভিটি বলে। এই হচ্ছে ব্যাপার। এই গেল মোটামুটি ফুসফুস সম্পর্কে জানা। আর হ্যাঁ, ফুসফুসের ভিতরে তাহলে কি থাকছে, ওই অ্যালভিওলার ডাক্টের মধ্যে দিয়ে অ্যালভিওলার স্যাকের মধ্যে অ্যালভিওলিগুলো অবস্থান করছে, এরকম ভাবে ঢুকে গিয়ে এরকম ভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে অ্যালভিওলিগুলো অবস্থান করছে, যার মাধ্যমে গ্যাসের আদান প্রদান ঘটে থাকছে। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের মোটামুটি ফুসফুসের স্ট্রাকচার গেল। এরপরে আসছি আমরা শ্বাস পেশি। কি নিয়ে পড়বো না শ্বাস পেশি নিয়ে পড়বো। তাহলে শ্বাস পেশি কয় ধরনের হয়? শ্বাস পেশি প্রধানত দুই ধরনের হয়, আর তাছাড়া আরেকটা সাইড পেশি আছে, নামগুলো বললেই বুঝতে পারবে। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ঠিক আছে, এই যে এইরকম ফুসফুসটা এঁকেছিলাম, সরি কি আঁকছি, এইরকম ভাবে গেল, এই যে এখানে একটা এঁকেছিলাম, এখানে একটা এঁকেছিলাম, এইখানে যেটা থাকে সেটাকে বলবো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাহলে মধ্যচ্ছদার অবস্থান করো বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মধ্যচ্ছদা। এরপরে আছে আরেক ধরনের পেশি, তার নাম হচ্ছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ইন্টারকস্টাল পেশি। ইন্টারকস্টাল পেশি তো কোথায় থাকে না, ইন্টারকোস্টাল দুই ধরনের হয়, একটা হচ্ছে বহি ইন্টারকোস্টাল, একটা হচ্ছে অন্ত ইন্টারকোস্টাল। অন্ত ইন্টারকোস্টাল এইটা কোথায় থাকে? পাঁজর থাকে, আমাদের পাঁজর, সেই পাঁজরের মাঝখানে, এটা ধরো পাঁজরের অস্থি, পঞ্জর অস্থি একটা, এরকম একটা, এরকম একটা, তাহলে এর বাইরের দিকে যে পেশিটা থাকছে সেটাকে বলবো বহির ইন্টারকোস্টাল, এবং পাঁজরটাকে যদি ভেতর দিক থেকে দেখা হয়, মানে এই রিজিয়নটাতে ভেতরের দিকে যেটা থাকছে তাকে বলবো অন্ত ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, তাছাড়া উদরের সাথে যুক্ত বা উদর পেশি বা উদরের দিকে যে পেশিটা থাকছে তাকে আমরা উদর পেশি বলবো, সেটারও আপেক্ষিকভাবে নানা রকম কাজ আছে। ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন আসতে পারে শ্বাস কৌশল পদ্ধতিটি চিত্রের সাহায্যে বর্ণনা করো এবং সেখানে শ্বাস পেশির ভূমিকাগুলি লেখো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কিভাবে শ্বাস প্রশ্বাসটা হয়। তাহলে কি, বাইরের থেকে বাতাস, ওটুযুক্ত বাতাস গ্রহণ হলো, তারপরে সেটা কি হচ্ছে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র, নাসা প্রকোষ্ঠর মধ্য দিয়ে অন্তনাসারন্ধ্র, অন্তর থেকে দেখা যাচ্ছে, তারপরে কি হয় না ফ্যারিংসের মধ্য দিয়ে গ্লটিসে যায়, গ্লটিস থেকে ল্যারিংসে যায়, ল্যারিংস থেকে আমাদের ট্রাকিয়াতে যায়, ট্রাকিয়া, ট্রাকিয়ার থেকে ব্রঙ্কাই, এবং ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার ডাক্টের মধ্য দিয়ে অ্যালভিওলিতে প্রবেশ করে। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বাতাস যেটা নিঃশ্বাসের মধ্য দিয়ে বেরিয়ে যায়, কি হয় ঠিক এই ঠিক তীরচিহ্নগুলো উল্টো দিকে হবে, অ্যালভিওলির থেকে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার থেকে ব্রঙ্কিও, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাই, এরকম করে করে বাইরের দিকে তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুটা বেরিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে পাথওয়ে। তাহলে এখন এইটার সাথে কিভাবে সম্পর্কিত এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাই প্রথম যে প্রক্রিয়াটা পড়বো সেটা হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়া। তাহলে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়া। তাহলে প্রশ্বাস প্রক্রিয়া মানে কি হচ্ছে, একটু ভেবে চিন্তা করো, যে প্রশ্বাস মানে আমরা বাইরের থেকে অক্সিজেনযুক্ত বাতাস গ্রহণ করছি নাকের মধ্য দিয়ে, নাকের মধ্য দিয়ে। ঠিক আছে, এখন কি হচ্ছে, যখন গ্রহণ করছি তখন দুদিকে থাকা, আমি একদিকটাই আঁকছি। ঠিক আছে, এই একদিকে থাকা এই যে ফুসফুসটা সেইটা আকারে বৃদ্ধি পাচ্ছে, কারণ ফুলছে। ঠিক আছে, এতটা ফুলে না, যাই হোক আঁকাটা একটু গন্ডগোল হলো, ফুলছে। তাহলে এখন ফুলতে গেলে কি করতে হবে, দেখো এই ফুসফুসের নিচে কি থাকছে, ডায়াফ্রাম থাকছে। ঠিক আছে, তাহলে যখনই ফুলতে হবে তাহলে ডায়াফ্রামকে নিচের দিকে নামতে হবে, তাহলে তো জায়গা পাবে। তাই মধ্যচ্ছদা কি হয়, এটার নাম হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদাকে নিচের দিকে নামতে হয়, সেই জন্য কি হয়, মধ্যচ্ছদা কি হচ্ছে সংকুচিত হচ্ছে, মানে নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে ও জায়গাটা পেয়ে গেল। এরপরে আসি ইন্টারকস্টাল পেশি। মানে কি হয় বলতো, ইন্টারকস্টাল পেশিগুলো এরকম ভাবে পাঁজরগুলোতে এর উপরে থাকে। তাহলে বোঝো, এইটা যদি ফুসফুস হয়, উপরে পাঁজরটা আছে, যত গায়ে লেগে থাকবে তাহলে ফুসফুসটা কি ফুলতে পারবে? পারবে না। তাই এটাকে এগিয়ে আসতে হবে, তাহলে ফুসফুসটা ফোলার এই যে জায়গাটা সেটা পাবে এবং বাতাস যুক্ত হয়ে ফুসফুসটা ফুলবে। ঠিক আছে, দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হচ্ছে, এই যে ইন্টারকস্টাল পেশিগুলো আছে, সেই ইন্টারকোস্টাল পেশিগুলো কি হচ্ছে, বহিস্থ যে ইন্টারকোস্টাল পেশিগুলো আছে, সেই বহিস্থ ইন্টারকোস্টাল পেশিগুলো কি হচ্ছে, বাইরের দিক থেকে সংকুচিত হচ্ছে,
বাইরের দিকে দিয়ে সংকুচিত হচ্ছে মানে এইখানে ছবিটা আঁকলে আমরা বুঝতে পারবো। এটা ধরো ইন্টারকস্টাল পেশি, এটা হচ্ছে দুটো অস্থি, এটা একটা অস্থি, এটা একটা অস্থি, তার মাঝখানে ইন্টারকস্টাল পেশি। এখন এই বাইরের দিক থেকে এটাকে এরকম ভাবে সংকুচিত করছি, বাইরের দিক থেকে টানছি, তাহলে কি হচ্ছে, বাইরের দিক থেকে যেই টানছি তাহলে ভেতরের দিক থেকে জিনিসটা বাইরে বেরিয়ে আসছে। আর এর তলায় কি আছে, ফুসফুসটা আছে, তাহলে ফুসফুসটা জায়গা পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এইরকম আছে, ধরো এটা ধরো ফুসফুস, তাহলে এই দিক থেকে আমি এটাকে টানছি, তাহলে এই দিক থেকে যেই টানছি সে এরকম এগিয়ে আসছে, তাহলে জায়গাটা পেয়ে যাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে বহিস্থ পঞ্জরস্থির কাজ। বহিস্থ পঞ্জরস্থি এইভাবে প্রশ্বাসে সহায়তা করে। এরপরে আসছি আমি নিঃশ্বাসে। নিঃশ্বাসের সময় কি হচ্ছে না, এই যে ধরো নিঃশ্বাসে ফুসফুসটা আমার ফুলে আছে, দাঁড়াও একটু ছবিটা এঁকে ফেলি, ফুসফুসটা ধরো ফুলে আছে, ঠিক আছে, সাধারণ ছবি হয়েছে যা তা, যাই হোক, তো ফুসফুসটা ফুলে আছে, তখন ফুসফুসটা আমাদের ছোট হতে হবে, তাহলে তবেই তো বেরোবে, বায়ুটা এদিক থেকে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি করছে তখন, মধ্যচ্ছদা কি হচ্ছে, মধ্যচ্ছদা নিজের অবস্থানে ব্যাক করছে, মানে তীর চিহ্নগুলো এদিকে না হয়ে তখন এই দিকে হবে মধ্যচ্ছদা, ঠিক আছে? তাহলে মধ্যচ্ছদা নিজের পজিশনে ব্যাক করতে চাইবে, তার মানে একে চাপ দিবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এর সাথে সাথে উদর পেশি কি করছে, উদর মানে আমি আগে বললাম উদর পেশি মানে বাইরের দিকে যে পেশিগুলো থাকছে সেই পেশিগুলো কি হচ্ছে, মানে সংকোচনের ফলে উদরের অঙ্গগুলি ওপরের দিকে উঠে আসছে, উপরের দিকে যেই উঠে আসছে তাহলে মধ্যচ্ছদার চাপ সৃষ্টি হচ্ছে, এবং মধ্যচ্ছদায় যে চাপ সৃষ্টি হচ্ছে তখন মধ্যচ্ছদাগুলো আবার পুনরায় তার জায়গায় চলে আসে, মানে আগে মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমেছিল, এখন মধ্যচ্ছদা স্লোথ হয়ে বা প্রসারিত হয়ে নিজের জায়গায় ফিরে যাচ্ছে। এখন এক্ষেত্রে কিন্তু বহিঃপঞ্জরাস্থি কাজ করে না, কে কাজ করবে না, অন্তঃপঞ্জরাস্থি কাজ করবে। মানে ধরো এইটা যদি একটা হাড় এবং এর তলায় আরেকটা হাড় এটা হয়, তাহলে এই বাইরের দিকেটা নয়, এই ভেতরের দিকের যে মাসেলসটা আছে সেটা কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো প্রসঙ্গে বলে রাখি, 12টা করে হাড় থাকে, তাহলে প্রত্যেকটা হাড়ের মাঝখানে গ্যাপ কটা পাবো, একটা করে, তাহলে কটা করে পেশি থাকবে, 11টা করে পেশি থাকবে, ঠিক আছে? এ কি করছে, ভেতরের দিকের যে অন্তঃপঞ্জরাস্থি পেশি সেটা সংকুচিত হচ্ছে, তাহলে সংকুচিত হলে কি হচ্ছে, ধরো এইরকম ভেতর, এটা ধরো পেশি, এটা ধরো আমাদের পাঁজরটা, এটা ধরো হৃৎপিণ্ডটা, এর ভেতরের দিকে যে পেশিটা সেটা ভেতরের দিকে সংকুচিত হচ্ছে, মানে নিজের দিকে টানছে, তাহলে ভেতরের দিকে যে সংকুচিত হচ্ছে তাহলে কি করছে, আগে এখানে ছিল, যেই আমি এটাকে ধরে টানলাম ভেতর দিকে আসছে, আর এখানে ফুসফুসটা আছে ধরো, তাহলে যেই ভেতর দিকে আসছে তাহলে এটাকে চাপ মারছে, তাহলে কি হচ্ছে, তার আয়তনটা কমানোর চেষ্টা করছে, তাহলে কি হচ্ছে, ফুসফুসের আয়তনটা কমছে, এর ফলে ফুসফুসের আয়তনটা যেই কমছে ফুসফুস থেকে বায়ু বেরিয়ে ওইদিকে চলে যাচ্ছে এবং নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিভাবে হচ্ছে না, ওই অ্যালভিওলার, অ্যালভিওলার ডাক্ট, ব্রঙ্কিওল, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, তারপর ট্রাকিয়া, ল্যারিংস, গ্লটিংস, ফ্যারিংস, অন্তর্নাসানন্দ, নাসা প্রকোষ্ঠ, বহির্নাসানন্দের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাসের প্রণালী, এটা কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোঝা গেল? এরপরে যেটা আসবো, আমরা পরের ক্লাসে আসবো, গ্যাসীয় আদান প্রদান বা গ্যাস পরিবহন, এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে?